হ্যালো এভরিওয়ান। আজকে একটু ডিফারেন্ট একটা টপিক নিয়ে আমার এই ভিডিওটা আসছে। সেটা হলো যে আমি আমার কাজের ফাঁকে ফাঁকে অনেক বছর ধরেই অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করি। তো আমি কোনোভাবেই প্রফেশনাল অ্যাস্ট্রোলজার না, কিন্তু আম, এটার মধ্যে অনেক ডিপ ব্যাপার আছে যেটা জানতে আমার ভালো লাগে। তো ওই কারণেই আমার পরিচিত অনেকেই টুকটাক জানে যে আমার সম্পর্কে জানে যে আমি এই জিনিসটা নিয়ে নাড়াচাড়া করি। তো সেই কনটেক্সট থেকে আমার এক খুব ভালো পরিচিত একজন সে আমাকে রিকোয়েস্ট করলো কিছুদিন আগে যে তার বার্থ চার্টটা দেখতে হবে। তো আমরা ধরে নেই সেই মানুষটার নাম লিলি। তো ভিতরে যাওয়ার আগে মানে তার যে বার্থ চার্ট বা বাংলাদেশে কুণ্ডলী বলে অনেকে, আম, সেটাতে যাওয়ার আগে কয়েকটা বেসিক জিনিস বুঝে নেই। যে ইউজুয়ালি আমরা বলি না যে অমুকে কন্যা রাশি, অমুকে তুলা রাশি, অমুকে সিংহ রাশি, ওটা হচ্ছে আসলে নিউজ পেপার অ্যাস্ট্রোলজি থেকে আসে। নিউজ পেপার অ্যাস্ট্রোলজিটা কীরকম? সেটা হচ্ছে যে 12টা রাশি, মানে আমাদের সূর্য জন্মের সময় সূর্যের যে অবস্থান ছিল তার উপর ডিপেন্ড করে 12 মাসে 12টা রাশিকে অ্যাসাইন করা হয়। সেটাই হচ্ছে নিউজ পেপার অ্যাস্ট্রোলজি। বা আমরা ওই যে পত্রপত্রিকায় দেখি না যে আজকে আপনার দিন কেমন যাবে, সেটা ওই ক্যাটাগরিতে পড়ে। ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিটা খুব মানে সারফেস লেভেলে আসলে এই নিউজ পেপার অ্যাস্ট্রোলজিটাকেই ফলো করে। তো এটার প্রবলেমটা হচ্ছে সারা পৃথিবীর মানুষকে 12টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। এখন আপনি চিন্তা করেন যে 12টা ক্যাটাগরিতেই কি আসলে পৃথিবীর সব মানুষ পড়ে? না, কখনোই না। আমরা সবাই খুব ইউনিক, প্রত্যেকটা মানুষ কিন্তু খুব ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স নিয়ে পৃথিবীতে এসেছি। সো কীভাবে ধরেন আমার যেদিন জন্ম সেদিন সারা পৃথিবীতে আরও কয়েক লাখ মানুষের জন্ম হয়েছে। তো তা আমাদের সবার লাইফ কিন্তু খুব ডিফারেন্ট। সো এটা হচ্ছে যে এই নিউজ পেপার অ্যাস্ট্রোলজি বা সারফেস লেভেলে যে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিটা আছে সেটার প্রবলেম। তো অন্য সবার মতো আমিও প্রথমে যখন অ্যাস্ট্রোলজিতে ইন্টারেস্টেড হই তখন এই সারফেস লেভেল বা নিউজ পেপার অ্যাস্ট্রোলজি বা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি যেটাই বলেন আপনারা, ওটাতেই ইন্টারেস্টেড ছিলাম। বাট খুব দ্রুতই বুঝে গেলাম যে এগুলো আসলে কোনো মেক সেন্স করে না। যেমন অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে সিংহ রাশির, এটা শুনতে হয়তো ভাল লাগে, কিন্তু আসলে কি পৃথিবীর সব সিংহ রাশি আজকে অর্থপ্রাপ্তি হবে এরকম তো না ব্যাপারটা। সো কিন্তু আমি একই সাথে আমার পার্সোনাল লাইফে কিছু মানুষকে দেখেছিলাম যারা অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করে এবং তারা বেশ ডিপে অনেক কিছু বলে বা অনেক প্রেডিকশন এত দারুণভাবে ম্যাচ করে যে আমি আসলে এই জিনিসটাকে দূরে সরিয়ে রাখতে পারিনি, বা এটাকে ঠিক কুসংস্কার ওরকম করেও আমার মাথায় কাজ করেনি। সো আমার পার্সোনাল ট্রেট যেরকম, তাতে আমার খুব ডিপে যেতে হবে। সো আমি আমার পড়াশোনা চালিয়ে গেলাম এবং সেটা নিয়ে পড়তে পড়তে এক সময় বুঝলাম যে হ্যাঁ, অ্যাস্ট্রোলজিতে অনেকগুলো ভাগ আছে এবং খুব স্বাভাবিকভাবে ওই যে রাস্তাঘাটে যেসব বই দেখা যায় বা নিউজ পেপারে যেগুলো দেখা যায় এগুলো আসলে খুব সুপারফিশিয়াল বা সারফেস লেভেলে। বাট ভিতরে যাওয়ার মতো অনেক জিনিসপত্র আছে এবং সেটা আসলে খুব ইন্টারেস্টিং। আমি জানি না সবার কাছে ইন্টারেস্টিং লাগবে কিনা, কিন্তু আমার কাছে লাগে আর কি। তো পরে অনেক ক্যাটাগরি নিয়ে আমি টুকটাক পড়াশোনা করা শুরু করলাম। যেখানে এসে আটকায় গেলাম সেটা হচ্ছে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি, বা আরও কমন নেম হচ্ছে ভেদিক অ্যাস্ট্রোলজি। সো এটার একটু ব্যাকগ্রাউন্ডে যাই যে ভেদিক অ্যাস্ট্রোলজিটা আসলে ভেদিক রিলিজিয়ন বা হিন্দু ধর্মের আগে, এই আমরা তো হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলি, কিন্তু আসলে হিন্দু ধর্মের আগে ভেদিক ধর্ম বলে বা বেদান্ত বলে একটা ব্যাপার ছিল। ওটা আর এখন কেউ প্র্যাকটিস করে না ওভাবে, জিনিসটা চেঞ্জ হতে হতে হিন্দুতে চলে এসেছে। তো ওই শব্দটা এখনও ইউজ করা হয় অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে। সো এনিথিং ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি বা হিন্দু ধর্মের সাথে লিঙ্ক আছে এরকম অ্যাস্ট্রোলজিকে কমনলি ভেদিক অ্যাস্ট্রোলজি বলা হয়। তো ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ভেদিক অ্যাস্ট্রোলজি দিয়ে যদি আপনি একটা মানুষের বার্থ চার্টকে দেখেন, তাহলে মানে তার ক্যারেক্টারিস্টিক্স যদি ঠিকমতো আপনার ইনফরমেশনগুলো থাকে আর কি। ইনফরমেশন বলতে এখানে হচ্ছে যে শুধু জন্ম তারিখ হলে হবে না, জন্মের সময় এক্স্যাক্ট সময়টা লাগবে। মানে
যদি পসিবল হয় তাহলে মিনিট এবং সেকেন্ডস পর্যন্ত যেতে, বাট অবভিয়াসলি আমরা সেকেন্ডসটা পাই না। সো মিনিট মানে কত মিনিটে জন্ম নিয়েছে, যে 6টা 25 মিনিট অমুক তারিখ অমুক অঞ্চলে, সেটা হলে খুব ভালো। এবং পুরো ভেদিক অ্যাস্ট্রোলজিটা আসলে এই জিনিসটাকে, এই ইনফরমেশনটাকে সেন্টার করেই পুরো বার্থ চার্ট বা কুণ্ডলী যেটাই বলা হোক সেটাকে আর কি অ্যানালাইজ করে। এবং মজার ব্যাপার হচ্ছে, যখন আপনি আপনার জন্মের এক্স্যাক্ট সময়, লোকেশন এবং ডেট ধরে চার্টটা রান করবেন, দেখবেন যে আপনার মনে হবে যে আপনি নিজেকে আয়নার সামনে দেখছেন এরকম। মানে আপনি তো আপনার ক্যারেক্টারিস্টিক্স সবচেয়ে বেশি ভালো জানেন, তাই না? আপনার কোন জিনিসের প্রতি উইকনেস আছে, কোন জিনিসের স্ট্রেংথ আছে, এগুলো সব জানেন। সো এই জিনিসটা আসলে পিওরলি হচ্ছে ভেদিক অ্যাস্ট্রোলজি দিয়ে আর কি খুব সুন্দরভাবে ডিফাইন করা যায়। ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজির একটা পার্ট আছে, ডিপ পার্ট আছে, সেটাকে মেডিভাল অ্যাস্ট্রোলজি বলা হয় বা মধ্যযুগীয় অ্যাস্ট্রোলজি বলা হয়। সেটা দিয়েও সম্ভব, বাট ওটা যেহেতু ওয়েস্টার্ন কালচারে তৈরি, সো ওদের যে মধ্যযুগীয় যে ক্রিশ্চিয়ানিটি বা ইসলাম সামটাইমস, এই ইনফ্লুয়েন্সগুলো ওখানে আছে। সো আমার নিজের ব্যক্তিগত মতামত হচ্ছে যে ভেদিক অ্যাস্ট্রোলজি বা ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি দিয়ে খুব সুন্দরভাবে একটা মানুষের ক্যারেক্টারিস্টিক্সটাকে ডিফাইন করা যায়, বা ওই মানুষটার স্ট্রেংথ এবং উইকনেসগুলো জানা যায়, অ্যান্ড ডেফিনেটলি প্রেডিকশন করা যায়। বাট আমি ব্যক্তিগতভাবে প্রেডিকশন নিয়ে খুব বেশি মাথা ঘামাই না, কারণ আমার কাছে মনে হয় যে আমি যদি জানি যে 3 মাস পরে কী ঘটবে, 3 বছর পরে কী ঘটবে, বা সামনের সপ্তাহে কী ঘটবে, তাহলে আসলে লাইফের মজাটা নষ্ট হয়ে যায়। সো ওই জায়গাটা থেকে কিন্তু যেটাতে আমি বেশি মাথা ঘামাই সেটা হলো যে একটা মানুষের পার্সোনালিটি থ্রু ভেদিক অ্যাস্ট্রোলজি, এবং সেটা বার্থ চার্টে কীভাবে রিফ্লেক্ট করছে। কারণ আমি যদি আমার পার্সোনালিটিটা খুব ভালো মতো বুঝি, আমি যদি আমার স্ট্রেংথ এবং উইকনেস বুঝি, তাহলে কি হবে, সেগুলো যেমন আমার যেসব ব্যাপারে উইকনেস আছে সেগুলোতে আমি এক্সট্রা কেয়ারফুল থাকবো, রাইট? তো আমি যখন এক্সট্রা কেয়ারফুল থাকবো তখন হচ্ছে ওই রিলেটেড ঝামেলায় আমি কম যাব। আবার যেসব জায়গায় আমার ক্যারেক্টারিস্টিক্সের যেসব এরিয়াতে স্ট্রেংথ আছে, সেগুলো কি করব, আমি আরও পলিশ করব, আরও সেটাকে ফ্লোরিশ করব। সো আমি সেই স্ট্রেংথটাকে ইউজ করে যেন কোনো অ্যাচিভমেন্টে যেতে পারি। সো দিস কাইন্ড অফ থিং অ্যাকচুয়ালি রিয়েলি হেল্প করে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনাদের যদি বাচ্চা কাচ্চা থাকে, যেমন ইউজুয়ালি কি হয় যে একটা ফ্যামিলিতে প্রতিটা বাচ্চা কিন্তু ডিফারেন্ট হয়, একই বাবা মায়ের সন্তান, একই পরিবেশে বড় হয়েছে, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে ম্যাক্সিমাম সময় তাদের ক্যারেক্টারিস্টিক্স ম্যাচ করে না। সো অ্যাজ এ প্যারেন্ট, আপনি যদি বাচ্চাদের বার্থ চার্ট বা কুণ্ডলিটা বোঝেন, তাদের ক্যারেক্টারিস্টিক্সটা কেমন সেটা বোঝেন, তখন কিন্তু আপনি আপনার প্যারেন্টিংটাকে কাস্টমাইজ করতে পারেন। তো সেই কনটেক্সট থেকে আমার কাছে ভেদিক অ্যাস্ট্রোলজিটাকে খুব ইন্টারেস্টিং মনে হয়। তো যাই হোক, আর কথা আমি বাড়াচ্ছি না, এখন আমরা যাব হচ্ছে যে লিলির চার্ট দেখতে। আচ্ছা, লিলি আমাকে তার যে জন্ম তারিখটা দিয়েছে এবং যে সময়টা দিয়েছে, সেটা পেতে তার একটু কষ্ট হয়েছে। সো আগেই বলে নেই যে জন্মের সময় যত সঠিক হবে, রিডিংটা তত ভালো হবে, তার বার্থ চার্ট বা কুণ্ডলীর আউটকামটা ততই ভালো হবে। তো এক্ষেত্রে সে একটু কষ্ট করেই তার জন্মের সময়টা আমাকে দিয়েছে। সো স্টিল আমরা 80-90% খুব কনফিডেন্টলি আর কি প্রেডিক্ট করতে পারবো এই বার্থ চার্ট দিয়ে। সো লিলির জন্ম তারিখ হচ্ছে 21শে মার্চ 1983, সন্ধ্যা 6টা 24 মিনিটে, বাংলাদেশের ঢাকায়। তো এই ইনফরমেশনটা দিয়ে আমি যখন সফটওয়্যারে লিলির বার্থ চার্টটা রান করি, তখন লিলির যে লগ্ন বা অ্যাসেন্ডেন্ট সাইন বা রাইজিং সাইন, সেটা আসে কন্যা রাশি, এবং এই কন্যা রাশির নক্ষত্র পড়ে হচ্ছে উত্তর ফাল্গুনিতে। আচ্ছা, এখানে আরেকটু বলে নেই, আমার আগের কথার সূত্র ধরেই বলে নেই যে অ্যাসেন্ডেন্ট বা রাইজিং সাইন বা লগ্ন এটা আসলে কি। আগে আমরা ডিসকাস করেছিলাম যে
সূর্যের অবস্থান থেকে পৃথিবীর সব মানুষকে 12টা রাশিতে ভাগ করা হয়। তো ওটা তো আসলে ওইভাবে ডিটেলসটা দেয় না একটা মানুষের, মানে একটা পৃথিবীর সব মানুষ কি 12 রকমের মধ্যে পড়ে, তা তো না। আমরা তো আগেই বলেছি যে প্রত্যেকটা মানুষ খুব ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষের ক্যারেক্টারিস্টিক্স, লাইফ সার্কামস্টান্সেস সব কিছু আলাদা। সো লগ্ন বা অ্যাসেন্ডেন্ট সাইন বা রাইজিং সাইন, এটা আসলে একটা মানুষের ক্যারেক্টারিস্টিক্সকে খুব ইন্ডিভিজুয়ালিস্টিক ওয়েতে পিন পয়েন্ট করতে পারে। সো যেমন লিলি সম্ভবত জানতো যে তার রাশি হচ্ছে মেষ রাশি, ওই যে সূর্যের পজিশন ধরে, কিন্তু আজকে থেকে সে জানবে যে তার আসল যে পজিশন সেটা হচ্ছে লগ্ন বা লগ্ন বলা হয়, সেটা হচ্ছে কন্যা রাশি। তো আমরা লিলির ক্যারেক্টারিস্টিক্স, তার পার্সোনালিটি, তার আচার আচরণ সব কিছুকে আসলে মোস্টলি কন্যা রাশির লেন্স দিয়ে এখানে দেখব। তো কন্যা রাশির পজিশনটা হচ্ছে যে তার যে জোডিয়াক বা তার যে জন্মকুণ্ডলী আছে তার প্রথম ঘরে হচ্ছে কন্যা রাশি বসে আছে। তো সেভাবেও আর কি বলা যায় যে রাইজিং সাইন বা অ্যাসেন্ডেন্ট সাইন ইংরেজিতে বলা হয়, লগ্নর ইংলিশ নেম সেটা হচ্ছে যে লিলি কন্যা রাশিতে পড়ে আর কি, বা কন্যা লগ্নের মানুষ। আর কন্যা লগ্নকে আরও ভালোভাবে ডিফাইন করা যায় যদি আমরা এর নক্ষত্র পজিশন জানি, এবং লিলির ক্ষেত্রে এই নক্ষত্রটা হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র। এখন আসি যে কন্যা রাশির কী কী ক্যারেক্টারিস্টিক্স আছে এবং সেটা কিভাবে লিলির পার্সোনালিটিতে রিফ্লেক্ট করছে। তো সেই অংশে যাওয়ার আগে আরেকটা জিনিস একটু ছোট করে আমাদের বুঝতে হবে যে যে কোনো রাশি, 12টা রাশিকে অনেকভাবে ডিফাইন করা যায়, অনেক অ্যানালজি দিয়ে ডিফাইন করা যায়, কিন্তু একটা অ্যানালজি হচ্ছে যে রাশিগুলোর যে সিম্বল আছে সেগুলোতে কতগুলো পা আছে বা লেগ আছে বা ফুট আছে, যেভাবে আমরা বলি। তো এই অ্যানালজিটা হচ্ছে যে ভেদিক অ্যাস্ট্রোলজারের একজন খুব বড় বড় সেই বহু বছর আগে, হাজার হাজার বছর আগে একজন ঋষি ছিলেন। তার যে কাজের যে ধারা সেটা খুবই স্ট্রং ছিল আর কি। ওনাকে আর কি ভেদিক অ্যাস্ট্রোলজিতে অনেকেই গুরু মানেন। উনি হচ্ছেন মহারিষি পরাশরা। তো পরাশরার যে স্টাইল ছিল, তো ওনার একটা অ্যানালজি হচ্ছে যে 12টা রাশিকে কতগুলো রাশির সিম্বলগুলোকে কতগুলো পা আছে তার উপর ডিভাইড করা। তো সেই হিসাবে চতুষ্পদী রাশির সিম্বল, দ্বিপদী রাশির সিম্বল, বহুপদী রাশির সিম্বল এবং পদহীন রাশির সিম্বল, এরকম 4টা ক্যাটাগরিতে উনি 12টা রাশিকে ভাগ করেন। এখন আমরা যদি জাস্ট আমি দুটো অ্যানালজি দিই, যে সিংহ রাশি আর কন্যা রাশি, আপনি চোখ বন্ধ করে ভাবেন যে সিংহ রাশিতে হচ্ছে এক সিংহ, মানে তার 4টা পা আছে, চতুষ্পদী জন্তু। আর কন্যা রাশি কি, একটা ছোট একটা মেয়ে, তার মানে সে একটা মানুষ এবং তার 2টো পা আছে। তো এইখান থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি যে এই পদের ব্যাপারটা কিভাবে আসলে কাজ করে। বহুপদী বা চতুষ্পদী যে ইয়েগুলো, প্রাণীগুলো আছে, এরা হচ্ছে খুব ক্ষিপ্র, এদের চিন্তাভাবনাগুলো হচ্ছে যে খুব হেড অন, যে ষাঁড় বা সিংহ এরা বা ছাগল, যেটা মকর রাশির ইয়ে আর কি প্রতীক, এরা কি করে খুব দ্রুত একটা অ্যাকশন নিয়ে ফেলে। সামনে কোনো বিপদ দেখলে তারা শিং দিয়ে ধাক্কা দেয় অথবা অ্যাটাক করে, জাম্প করে, মানে সেই শত্রুর উপর আক্রমণ করে বা বিপদটাকে সরায় ফেলার চেষ্টা করে। সো এরা হচ্ছে যে সামনের দিকে তাকায়, কিন্তু এদের ল্যাটারাল ভিশন বা পার্শ্বীয় ভিশন খুব কম, তারা সাইডে বেশি তাকাতে পারে না। আর এরা খুব দ্রুত দৌড়াতে পারে, কিন্তু খুব লম্বা সময় কিন্তু এরা দৌড়াতে পারে না, এরা একসময় হাঁপিয়ে যায় এবং তখন ওরা থেমে যায়। আস্তে আস্তে হাঁটার থেকে খুব দ্রুত
দৌড় দিয়ে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, কিন্তু সেটা বেশিক্ষণ কন্টিনিউ করতে পারে না। এটা হচ্ছে চতুষ্পদী প্রাণীর একটা কমন ক্যারেক্টারিস্টিক্স। এখন আমরা যদি কন্যা রাশি, যেটা হিউম্যান বিইং, একটা ছোট মেয়েকে দেখাচ্ছে যার দুটো পা আছে, আপনি চোখ বন্ধ করে চিন্তা করার চেষ্টা করুন যে কন্যা রাশি কিন্তু সামনের দিকেও তাকাতে পারে, মানে মানুষ সামনের দিকেও তাকাতে পারে, সাইডেও তাকাতে পারে। সো তার ল্যাটারাল ভিশন আছে। এবং এই দ্বিপদী রাশিগুলো, এরা হচ্ছে যে চিন্তা করতে পারে। সো এরা কিন্তু সামনে কোনো বিপদ দেখলেই কোনো কিছু না ভেবে ঝাঁপিয়ে পড়ে, যে সেরকম না। এরা চিন্তা করে এবং সবচেয়ে স্ট্র্যাটেজিক যে ডিসিশনটা, মানে যেটা কৌশলগতভাবে সবচেয়ে বেস্ট হবে, সেই ডিসিশনটা এরা নেয়। এ কারণেই দ্বিপদী রাশি, যদি আমরা অবভিয়াসলি এখানে আমরা হিউম্যান বিইংকে চিন্তা করছি, কন্যা রাশি একটা হিউম্যান বিইং দেখায়। সেই হিউম্যান বিইংকে যদি আমরা দেখি, যে মানুষ কিন্তু একমাত্র প্রাণী যে পৃথিবীর 7টা মহাদেশেই কিন্তু চলে গিয়েছে। আমরা জানি যে মানুষ এসেছে আফ্রিকা মহাদেশ থেকে, বিজ্ঞান অন্তত তাই বলে। কিন্তু এই আফ্রিকা মহাদেশ থেকে পৃথিবীর 7 মহাদেশে কিন্তু ছড়িয়েছে মানুষ। এটার কারণ হচ্ছে মানুষের স্ট্র্যাটেজিক চিন্তা করার একটা ক্যাপাবিলিটি আছে, যেটা দ্বিপদী রাশির সাথে সামহাউ রিলেট করে। আর চতুষ্পদী রাশিগুলোর স্ট্র্যাটেজিক ক্যাপাবিলিটিটা অনেক ক্ষেত্রেই কম আর কি। তো সে মানুষ বা কন্যা রাশি, আমরা এখানে রাশির কনটেক্সটে কিন্তু কথা বলছি, হ্যাঁ। সো মানুষ হিসাবে বা কন্যা রাশি যেহেতু তার দ্বিপদী ক্যারেক্টারিস্টিক্স আছে, সে প্রতিটা ডিসিশন সে খুব স্ট্র্যাটেজিক্যালি নেয়। সে কাউকে খুব বেশি আপসেট করবে না, অনেক কিছুতে সে ডিপ্লোম্যাটিক ওয়েতে যাবে, বাট সে তার মাথাটাকে খাটায়, সোজা কথায় বললে। তো লিলির যদি আমরা বার্থ চার্টটা দেখি বা তার ইন্ডিভিজুয়ালিস্টিক ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখি, বিইং এ কন্যা অ্যাসেন্ডেন্ট আর কন্যা লগ্নার মানুষ, উনি কিন্তু খুব বেশি মারামারি, ঝগড়াঝাটি এই টাইপের ব্যাপারে উনি যান না। উনি ওনার লাইফের সমস্ত ডিসিশনগুলো চুপচাপ ভেবে চিনতে চেষ্টা করেন কাউকে আপসেট না করে নেয়ার আর কি। তো এটা হচ্ছে জাস্ট একটা ছোট্ট ক্যারেক্টারিস্টিক্স আমি কন্যা রাশির বললাম, কিন্তু আসলে এরকম অনেক কিছুই আছে। সো আমরা আরেকটু যাই যে আসলে ওনার স্ট্রং জিনিসগুলো কি কি, মানে স্বভাবগতভাবে কন্যা লগ্নর মানুষ হিসাবে ওনার কোন জিনিসগুলো খুব স্ট্রং। তো উনি হচ্ছে যে খুব বিশ্লেষণধর্মী, মানে উনি খুব অ্যানালাইসিস করতে পারেন এবং যথেষ্ট বুদ্ধিমতী আর কি। সো যে কোনো সিচুয়েশন ওনার সামনে আসলে উনি হুটহাট কোনো ডিসিশন নেবেন না, উনি ওটা নিয়ে চিন্তা করবেন, তারপরে একটা ডিসিশন নেবেন। আর সব কিছু খুবই খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পছন্দ করেন, ভীষণভাবে পারফেকশনিস্ট। কোনো যে কাজেই উনি ধরবেন সেটা 100% পারফেক্ট করার চেষ্টা করবেন। প্রবলেমটা যেটা হচ্ছে যে এই পারফেকশনিস্ট হওয়ার জন্য এবং সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখার জন্য উনি খুব সেলফ ক্রিটিক্যাল, মানে নিজেকে খুব ক্রিটিসাইজ করেন মনের ভিতর। মানে ধরেন উনি যে কাজটাই করছেন, উনি বারবার নিজেকে বলবেন, না তুমি এটা ঠিক মতো করছো না, আরও ভালো করতে পারবা, আরও এটা করতে পারবা, এটা হয়নি, এটা ঠিক হয়নি। এই ক্রিটিসিজমটা ওনার সেলফ ক্রিটিসিজম, অন্যকে না, উনি নিজেকেই করেন। বাট আরেকটা জিনিস খুব ভালো, সেটা হচ্ছে যে উনি খুবই দায়িত্বশীল। হ্যাঁ, আপনি যদি কন্যা রাশির মানুষকে নর্মালি কোনো দায়িত্ব দেন, সে খুব দায়িত্বের সাথে সেটা করবে এবং খুবই বাস্তববাদী একজন মানুষও। আর ডেফিনেটলি অন্যদেরকে সাহায্য করতে ভালোবাসে। যেটা নেগেটিভ সাইড বা উইকনেস, নেগেটিভ না, বলবো উইকনেস, সেটা হচ্ছে যে যেহেতু উনি পারফেকশনিস্ট এবং উনি অ্যানালাইজ করতে, যে কোনো সিচুয়েশনকে অ্যানালাইজ করতে পছন্দ করেন, সো অনেক সময় জিনিসটা খুব ওভার থিঙ্কিং পর্যায়ে চলে যায়। একটা কথা আছে না যে প্যারালাইসিস বাই অ্যানালাইসিস, ওনার অবস্থাটা প্রায় ওরকম হয়ে যায়, মানে এত বেশি অ্যানালাইসিস করে ফেলেন যে আর কোনো অ্যাকশন নেওয়া হয় না এবং সেক্ষেত্রে প্যারালাইসিস শব্দটা চলে আসে আর কি। আর মাঝে মাঝে যেটা হয় যে ছোট ছোট বিষয় নিয়েও উনি দুশ্চিন্তা করেন। কীরকম, যে ধরেন বাসাটা আজকে নোংরা, সারাদিন বাইরে কাজ করে আসার পরে বাসা নোংরা দেখলেন, এখন
হয়তো আজকে বাসায় কোনো কাজের লোক নেই, তো বাসাটা আমি কিভাবে কন্ট্রোল করব, কিভাবে পরিষ্কার করব, এই জিনিসগুলোতে হঠাৎ করে উনি খুব চিন্তা করা শুরু করেন। এবং তখন ওনার যে বিগার যে গোলগুলো লাইফে, যে ওনার ক্যারিয়ার বা ওনার আরও হয়তো বাইরে অনেক সিরিয়াস সিরিয়াস কাজ আছে, সেগুলো মাথা থেকে সরে গিয়ে ওই ছোট বিষয়গুলো ওনাকে অকুপাই করে ফেলে এবং উনি ওগুলো নিয়ে খুব ডিস্ট্রেসড হয়ে যান। আর এই যে আরেকটা জিনিস যেটা করেন, উনি যেহেতু দায়িত্বশীল, উনি অনেকের দায়িত্ব নিতে পছন্দ করেন এবং এটা করতে গিয়ে তার নিজের উপর সে প্রচুর প্রেশার ফেলেন আর কি। মানে একসাথে অনেক বার্ডেন নিয়ে ফেলেন, যদি সোজা কথায় আমরা বলি। এবার আসি আমরা লিলির জন্ম নক্ষত্র, সেটা দিয়ে লিলির চার্টকে দেখব, লিলির পার্সোনালিটিকে দেখব। তো লিলির জন্ম নক্ষত্র হচ্ছে উত্তর ফাল্গুনী, চতুর্থ পদ। এটা হচ্ছে তার জন্ম নক্ষত্রের পজিশন। আমরা ডিপে যাওয়ার আগে একটু নক্ষত্র নিয়ে কথা বলি। নক্ষত্র হচ্ছে চাঁদের অবস্থান, মানে মুনের বা চন্দ্র যেটাই আমরা বলি, সেই চন্দ্রের অবস্থানের উপর নির্ভর করে মোট ভেদিক অ্যাস্ট্রোলজিতে 27টা নক্ষত্রের কথা বলা হয় এবং এই নক্ষত্রগুলো আমাদের ক্যারেক্টারিস্টিক্সে খুব বিশাল প্রভাব ফেলে। আর ইংরেজি বা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে আমরা যদি যাই, ডিপ ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি, নট নিউজ পেপার অ্যাস্ট্রোলজি, ওখানে হচ্ছে নক্ষত্রগুলিকে ফিক্সড স্টার হিসেবে বলা হয়। তো খুব শর্টে বলি যে আমরা গ্রহ নক্ষত্রের কথা বলি অ্যাস্ট্রোলজিতে। গ্রহ তো আমরা জানি যে যেগুলো আমরা মোটামুটি খালি চোখে দেখতে পারি, যেমন চন্দ্র, সূর্য, মঙ্গল, বৃহস্পতি, শনি, এগুলো। কিন্তু নক্ষত্র বলে যে সেলেস্টিয়াল বডিগুলো বা মহাকাশের যে অংশগুলোকে আমরা এই ভেদিক অ্যাস্ট্রোলজি বা যে কোনো অ্যাস্ট্রোলজিতে ডিফাইন করি, সেটা হচ্ছে ফিক্সড স্টার বা পৃথিবী থেকে অনেক 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 দূরে, হ্যাঁ অনেক দূরে তাদের অবস্থান। তো যেহেতু তারা এতই দূরে যে আমরা যখন আকাশের দিকে তাকাই তখন আসলে আমরা এত দূরে থাকি ওই মানে পজিশনগুলো থেকে, যে ওদেরকে বছরের সব সময় একই পজিশনে দেখা যায়। তারা হয়তো মুভ করে, আমরাও মুভ করি, কিন্তু যদি আমরা রিলেটিভ সম্পর্কটা দেখি সেই মুভমেন্টটা আসলে ঠিকমতো বোঝা যায় না। তো যার কারণে ইংলিশ বা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে এদেরকে ফিক্সড স্টার বলা হয়। আর ভেদিক অ্যাস্ট্রোলজি তো সংস্কৃত থেকে এসেছে, সো নক্ষত্র টার্মটা দেয়া হয়েছে। তো যাই হোক, 27টা নক্ষত্রের মধ্যে লিলির যে নক্ষত্র সেটা হচ্ছে উত্তর ফাল্গুনী, এবং এই উত্তর ফাল্গুনীটা একটা বড় অংশ পড়ে হচ্ছে কন্যা রাশিতে, আর খুব সামান্য অংশ পড়ে হচ্ছে সিংহ রাশিতে। তো আমরা দেখব যে উত্তর ফাল্গুনী নক্ষত্র যদি কারো লগ্নে থাকে সেই মানুষটা কীরকম হয়। তো খুব সাধারণভাবে যদি আমরা দেখি, এই মানুষগুলো খুবই রিলায়েবল বা নির্ভরযোগ্য এবং অবশ্যই দায়িত্বশীল। এরা তাদের সম্পর্ক বা কমিটমেন্টের প্রতি প্রচণ্ড গুরুত্ব দেয়। মানে আপনি যদি কোনো উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের সাথে কথা বলেন, যার উত্তর ফাল্গুনী নক্ষত্র যার লগ্নে, সে কিন্তু খুব রিলায়েবল হবে এবং সে যদি কোনো কথা দেয় সেই কথাটা রাখবে। হ্যাঁ, মানে চিটিং বা কথা দিয়ে কথা না রাখা, এই টাইপের জিনিসগুলো এদের মধ্যে খুব কম। এবং এরা এক্সটার্নালি খুব শান্ত, ভদ্র এবং স্থির মনের মানুষ, মানে স্টেবল মাইন্ড তাদের। আর তারা সব সময় অন্যদের জন্য কিছু করতে চায়। তাদের প্রতিটা অ্যাকশনে তারা ভাবে যে আমি যে এই কাজটা করব, এটা কি অমুককে হেল্প করবে, এটা কি অমুককে হেল্প করবে। হ্যাঁ, সো অলওয়েজ খুব হেল্পফুল নেচার থাকে। এখন এই উত্তর ফাল্গুনির প্রতিটা নক্ষত্রের আবার 4টা পদ থাকে, সংস্কৃতে পদা বলে বা পজিশন যেভাবে আমরা বলি। তো কন্যা রাশির ক্ষেত্রে হচ্ছে এটা চতুর্থ পদ, হ্যাঁ ফোর্থ পদা বা চতুর্থ পদের ক্ষেত্রে পড়ে, এবং লিলির ক্ষেত্রে সেটাই, যে কন্যা রাশির চতুর্থ পদে এই উত্তর ফাল্গুনী নক্ষত্রটার পজিশন। তো সেক্ষেত্রে যে ব্যাপারটি লিলির লাইফে ঘটেছে সেটা হচ্ছে যে সে অনেক ক্যালকুলেটিভ এবং সে খুবই প্র্যাকটিক্যাল। মানে স্বপ্নের জগতে সে থাকে না, সে সব কিছু তার লাইফে অনেক প্র্যাকটিক্যাল থিঙ্কিংয়ের
পরে ডিসিশনগুলো নেওয়া হয়, এবং সে সবসময় চেষ্টা করে আবেগের থেকে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেয়ার, এবং সে চায় তার লাইফটা সবসময় স্টেবল থাকুক এবং সিকিউরড থাকুক। সো সে চায় না যে তার লাইফে কোনো ইনসিকিউরিটি আসুক বা এই টাইপের কোনো ব্যাপার ঘটুক। তো এই যে উত্তর ফাল্গুনের যে জেনারেল যে ক্যারেক্টারিস্টিক্স এবং উত্তর ফাল্গুনের যে পজিশন কন্যা লগ্নে, দুটো যখন আমরা একসাথে করি তখন আমরা যে মানুষটাকে পাই বা যে পার্সোনালিটিটা পাই লিলির লাইফে, সেটা হচ্ছে যে সে বুদ্ধিমতী, তার দায়িত্ববোধ খুব ভালো এবং সে প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করে। সে কাজের ক্ষেত্রে খুবই ডিসিপ্লিনড এবং সিরিয়াস, এবং সে যখন তার কাজগুলি করে সে খুব সঠিকভাবে তার কাজ করতে চায়। ওই যে আমরা আগে বলেছিলাম না যে কন্যা লগ্নের মানুষ কিন্তু খুব পারফেকশনিস্ট, আর ইউজুয়ালি সে অন্যের উপর ডিপেন্ড করে না। হ্যাঁ, মানে নিজের কাজ নিজেই করে, বসে থাকে না যে কে তাকে সাহায্য করবে বা কিভাবে করবে এরকম। যে চ্যালেঞ্জগুলো এক্ষেত্রে তাকে ফেস করতে হয় সেটা হচ্ছে যে ওভারথিঙ্ক করে, এবং যার কারণে তার মানসিক চাপটা বাড়ে, আর নিজের উপর হাই এক্সপেকটেশন সে রাখে। সব কিছু তার কাজগুলোকে সে নিজের কন্ট্রোলে রাখতে চায়, এবং এইটা নিয়ে সে মাঝে মাঝে খুব ক্লান্ত হয়ে পড়ে এবং তার মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন বা অসন্তুষ্টি তৈরি হয় আর কি। সো এটাই হচ্ছে যে সংক্ষেপে লিলির লগ্ন যেটা কন্যা রাশি এবং উত্তর ফাল্গুনের চতুর্থ পদে পড়ে, সেটার একটা ব্রিফ সংক্ষেপ ডিসকাশন বা যেটাই আমরা বলি আমরা পেলাম। সো এখন আমরা পরের সেকশনে যাব, দেখা যাক লিলির চন্দ্র রাশিটা কোথায়।